নমস্কার। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাটির সাকি। দেহে নাই কান্তি, মনে নাই শান্তি। গরিবের এ দুটি অভাব চিরদিনের, কিন্তু চিরদিনের অভাবও স্বভাবে পরিণত হয় না, একদিন সহিয়া যায় এই মাত্র। এবং তাহাতেও আফসোস বড় কম নহে। নিজের একটা অপ্রিয় অকথ্য রূপান্তরের আফসোস। ওমনিবাস ট্রেন ৬টা ১৭ মিনিটে ছাড়িয়া বজবজ যাইবে। ট্রেনটি এমনই সংক্ষিপ্ত যে মেয়ে গাড়ির বাহুল্য নাই। গাড়ি ছাড়িবার কয়েক মিনিট পূর্বে উঠিয়া সুশ্রী মেয়েটি ঠিক সামনে শক্ত হইয়া বসিয়া আছে। মুখের দিকে চাহিবার ইচ্ছাও যেন হয় না, ভয় করে। মনে হয় ক্ষণকাল চাহিয়া থাকিলে পাতলা ঠোঁট দুটি শুষ্ক ও শীর্ণ হইয়া উঠিবে। মসৃণ গাল ভাঙিয়া ব্রণের দাগে ভরিয়া যাইবে। ভাসা ভাসা চোখ দুটি বুভুক্ষায় মুমূর্ষ পশুর চোখের মতন পীড়িত ও শকাতর হইয়া উঠিবে। কপালে দেখা দিবে তেল মাখা চটচটে ঘাম। রূপ দেখিলে দুই চোখ কুরূপের স্বপ্নে বিভোর হইয়া যায়। কি আতঙ্কেই মিনিটগুলি ভরিয়া উঠিল। মাত্র ১০ মিনিটের পথ। গাড়ি স্টেশনে দাঁড়াইল। লাইনের একদিকে শহরতলির বালিগঞ্জ, অপরদিকে গ্রাম কসবা। আভিজাত্যের ছাপ মারা পিচ বাঁধানো পথটি রেলের গেট পার হইয়াই গোবর আর কাদায় ভরিয়া উঠিয়াছে। দুপাশের দোকানগুলোর গ্রাম্য মূর্তির গায়ে শহুরে ভাবের তালি লাগানো, খালি গায়ে বুট পরা মানুষের মতন। কিন্তু এগুলোর দিকে চাহিয়া নিত্যই শঙ্করের মনে হয় যে এরকম একটা দোকান দিতে পারিলে বুঝি মন্দ হইত না। ঘোষালপাড়া ছাড়ালেই শঙ্করের বাড়ি। বাড়িটি পাকাও বটে, দোতলাও বটে, কিন্তু যেমন পুরাতন তেমনি ক্ষুদ্র। পথ হইতেই দোতলার খোলা ছাদে উঠিবার খোলা সিঁড়ি খানিকটা চোখে পড়ে। মনে হয় চুন বালির বাঁধনহীন কতগুলো আলগা ইটে পা দিয়া এ বাড়ির লোকের ঊর্ধ্বগতির প্রয়াস। স্থানটি কিন্তু বেশ ফাঁকা আর পরিষ্কার। বাড়ির সামনে একটা পুকুর, ছোট কিন্তু জল পচা নয়। দক্ষিণে হাত ৫০ মাঠের ব্যবধানে রায়বাহাদুর মহাদেব বোসের বাড়ি। রায়বাহাদুরের অনেক টাকা ছিল বলিয়া এখানে সস্তায় জমি কিনিয়া বাড়ি করিয়াছিলেন। রায়বাহাদুর এখন বাঁচিয়া নাই। ছেলে সুকান্ত বাপের টাকা ও বাড়ির মালিক। বড় বড় ঘর তুলিয়া দামি আসবাবে সাজাইয়া ছবির ফ্রেমের মতন চারিদিকে বাগান করিয়া এবং অন্যান্য বহুবিধ সংস্কারের দ্বারা সে বাড়িটিকে বাসোপযোগী করিয়া নিয়াছে। বাগানের একটা যুবতী পুষ্পবতী বকুলিকার ছায়ায় বসিয়া নিত্য অপরাহ্নে সে পত্নী হিমানীর সঙ্গে চা পান করে। আপিস ফেরতা পুকুর পাড় ঘুরিয়া নিজের বাড়ির দরজায় যাইবার সময়টুকু শঙ্কর ইহাদের দেখিতে থাকে। মৃদু হাসি ও কথার মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দেওয়ার বিরাম। হ্রস্বপদ লোমশ কুকুরটিকে কাছে টানিয়া মাথা চাপড়ানো। আশেপাশে ২-৪টা বকুল ফুলের এলোমেলো বর্ষণ। শঙ্করের চোখে ইহা আর পুরানো হইল না। রোজই তার মনে হয় কলেজ জীবনে পড়া কবিতাগুলির এক একটি বাছিয়া নিয়া উহারা যেন অভিনয় করে। চেনা আছে, পরিচয় নাই। ও পক্ষে আগ্রহের অভাব, এ পক্ষে সংকোচের বাধা। কল্পনাতীত উপভোগ্য জীবনটা উহারা কিভাবে ভোগ করে জানিবার সকরুণ কৌতূহল নিয়া ভাঙা ঘরে শঙ্কর দিন কাটায়। পয়সার টানাটানি, ছেলেমেয়ের কান্না আর বিধুর ধুকিতে ধুকিতে রান্না করা বাসন মাজার ফাঁকে ফাঁকে অদৃষ্টের নিন্দাবাদ। ৯টা ১১-র গাড়িতে আপিসে গিয়া ৬টা ১৭-র গাড়িতে বাড়ি ফেরা, এই তো জীবন। জীবনের এত অধিক বৈচিত্র্য সহ্য হইয়া গিয়াছে বলিয়া আফসোস করিয়া মরে।
আজ বকুলতলা খালি দেখিয়া সে বিস্মিত হইল। সচরাচর ইহা ঘটে না। শেষবেলায় বকুলতলায় আসিয়া বসার নেশা যে কত তীব্র দূর হইতেও সে তাহা জানে। বাড়ি ঢুকিয়াই কারণটা বোঝা গেল। ছেলে মেয়ে তিনজন কাদো কাদো মুখে একপাশে দাঁড়াইয়া আছে। বিধু চোখ বুজিয়া পড়িয়া আছে চৌকির মলিন বিছানায়, এবং শিয়রের কাছে টুলে বসিয়া হিমানি তার মাথায় ডবল আইস ব্যাগ চাপিয়া ধরিয়া আছে। অবস্থাটা বুঝিতে একটু সময় লইয়া শঙ্কর প্রশ্ন করিল, কি হয়েছে? হিমানি বলিল, জ্বর, অজ্ঞান হয়ে পড়েছিলেন, এখনো জ্ঞান হয়নি। ছেলেদের চেঁচামেচি শুনে এসে দেখি মেঝেতে পড়ে আছেন। ঘামে জামাটা ভিজিয়া গিয়াছিল, কিন্তু হিমানির সামনে খোলা চলে না, তলায় গেঞ্জি নাই। স্বামীর খালি গাও হিমানি কোনোদিন দেখে নাই বলিয়াই শঙ্করের বিশ্বাস। বোতামগুলি আলগা করিয়া দিয়া সে বলিল, আমার অফিস এত দূরে যে চেঁচিয়ে ওরা মরে গেলেও শুনতে পাই না। এই বাহুল্য কথাটা বলিবার উদ্দেশ্য বাহুল্য নয়। হিমানি চুপ করিয়া রহিল। ছোট মেয়েটি বাবাকে দেখিয়া কাঁদিতে আরম্ভ করিয়াছিল। চোখের শাসনে তার কান্না থামাইয়া শঙ্কর বলিল, আজ এসে দেখছি অজ্ঞান, আর একদিন এসে হয়তো দেখব মরেই গেছে। শঙ্করের আশঙ্কা হালকা করিয়া দিবার কোনো চেষ্টা না করিয়া হিমানি বলিল, এ সময় কোনো আত্মীয়কে এনে কাছে রাখা উচিত। শঙ্করের সুর তৎক্ষণাৎ বদলাইয়া গেল। এখনই? এই তো মোটে 7 মাস, এখন ভয় কিসের? হিমানির মুখের উপর দিয়া একটা কালো মেঘ ভাসিয়া গেল। কথা কহিল ক্লিষ্ট স্বরে, এ যে কি ভয়ানক সময় আপনি বুঝবেন না। যত সাবধান হওয়া যাক, ভয় কমে না। সর্বদা একজন মেয়ে মানুষ কাছে না থাকলে যে কি সর্বনাশ হয়ে যেতে পারে। অন্ধকারে সাপের ঠান্ডা স্পর্শ পাওয়ার মতন শিহরিয়া সে চুপ করিল। দেখা গেল তাহার মুখ ভারী বিবর্ণ হইয়াছে। 3টি সন্তানের জননীর সম্বন্ধে অপুত্রবতীর আশঙ্কার পরিমাণটা শঙ্করের কাছে পরম আশ্চর্যের মতো লাগিল। এভাবে হিসেব করলে সকল অবস্থায় নরনারী নির্বিশেষে কত রকম সর্বনাশিত হইতে পারে। মাথা ঘুরিয়া পড়িয়া 8 ঘণ্টার ভিতরে তার পঞ্চত্ব লাভও সৃষ্টি ছাড়া কিছু নয়। সেজন্য ব্যতিব্যস্ত হইয়া থাকার কোনো অর্থই যে হয় না। কিন্তু ইহার আতঙ্ক অত্যন্তই সুস্পষ্ট। ঠান্ডায় ফ্যাকাশে আঙুলগুলি পর্যন্ত থরথর করিয়া কাঁপিতেছে। মনে হয় বুকের ভিতরে ধুকপুকানিরও সীমা নাই। শঙ্কর বলিল, আপনার শরীর আজ ভালো নেই মনে হচ্ছে। জ্বরে অচৈতন্য স্ত্রীকে অতিক্রম করিয়া সদ্য পরিচিতার শরীর একটু ভালো না থাকার জন্য দুর্ভাবনা ভালো শোনাইল না। মুখ তুলিয়া ম্লান হাসিয়া হিমানি বলিল, রোজ যেমন থাকি আজও তেমনই আছি। আমার কথা বাদ দিন, শরীর ভালো থেকেই বা কি হবে? ডক্টর চ্যাটার্জি এসেছিলেন, রক্ত নিয়ে গেছেন, ওষুধ লিখে দিয়েছেন, জ্ঞান হলে 1 দাগ খাওয়াতে হবে। আমার জন্য কিছুই করবার রাখেননি দেখছি। ডক্টরের ভিজিট লাগেনি, উনি আমাদের বন্ধু। তবে পিড়াপিড়ি করব না। কিন্তু আপনার চা খাওয়ার সময় পার হয়ে গেছে, আপনি এবার ছুটি নিন। হিমানি ব্যাকুল হইয়া বলিল, না না, আমায় ওর কাছে থাকতে দিন, চা এখানেই দিয়ে যাবে। লণ্ঠনটা নতুন, ধোয়া হয় না, কিন্তু কমানো রহিয়াছে বলিয়া আলো অনুজ্জ্বল। এই আলোতেই হিমানির মুখখানা যেন স্পষ্টতর দেখাইতেছে। সেই দিকে চাহিয়া থাকিয়া শঙ্করের মনে হইল, আপিসে যাইবার সময় সে কি কল্পনাও করিতে পারিয়াছিল যে ফিরিয়া আসিয়া গৃহে এমন দুর্ভাবনা ও এত বড় বিস্ময় সঞ্চিত থাকিতে দেখিবে। হিমানির আজকার ব্যবহার অদ্ভুত। 4 বছরের প্রতিবেশী ইহারা, কিন্তু গরিব প্রতিবেশীকে কবে কতটুকু আমল দিয়াছিল। সংবৎসরে
হিমানী ও বিধুর মধ্যে একটি বাক্য বিনিময়ও হইয়াছে কিনা সন্দেহ। আর আজ নিজে হইতে আসিয়া এমন সেবাই আরম্ভ করিয়া দিয়াছে যে প্রয়োজন শেষ হইলেও উঠিয়া যাইতে চায় না। টাইম পিসটায় 10টা বাজে। বেলা 1টা হইতে একভাবে বিধু শিয়রে বসিয়া আছে। 3-4 বার নিজে ডাকিতে আসিয়া একরকম ধমক খাইয়াই সুকান্ত ফিরিয়া গিয়াছে। কেরানির কুশ্রী বধূর সেবার জন্য ধনীর তরুণী প্রিয়ার এ কি লোলুপতা! মহত্ব সন্দেহ নাই, উদারতাই পরিচয়, কিন্তু কি অস্বাভাবিক। আধ ঘণ্টা পরে সুকান্ত আবার আসিল। কোনো কথা না বলিয়া গম্ভীর মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অসীম কুণ্ঠার সঙ্গে শঙ্কর মিনতি করিয়া হিমানীকে বলিল, আর তো দরকার নেই, এবার আপনি যান, কতক্ষণ এভাবে ঠায় বসে থাকবেন। অপ্রত্যাশিতভাবে এবার কিন্তু প্রতিবাদ আসিল সুকান্তর নিকট হইতে। থাক শঙ্করবাবু, কিচ্ছু বলবেন না, একেই সেবা করতে দিন। অবাক হইয়া শঙ্কর বলিল, কিন্তু। সুকান্ত মাথা নাড়িল। কিন্তু নয়, বাড়ি গিয়ে ছটফট করার চেয়ে এখানে শান্তিতে থাকা ভালো। আমার যদি একটু বসবার ব্যবস্থা করে দেন, ওর সেবা করাটা দেখতে পারি। মেঝেতে মাদুর বিছাইয়া দিয়া ঘুরিয়া দাঁড়াতেই শঙ্কর দেখিল হিমানী কৃতজ্ঞ দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া আছে। সুকান্ত এক প্রকার দুর্বোধ্য হাসি দিয়া সেই দৃষ্টিকে নন্দিত করিল। তারপর ঘরের চারিদিকে একবার চোখ বুলাইয়া গম্ভীর হইয়া বসিয়া রহিল। খাদ্য আসিয়াছে সুকান্তর বাড়ি হইতে। ছেলেমেয়েরা খাইয়া ঘরের এক কোণে ক্ষুদ্র বিছানায় জড়সড় হইয়া ঘুমাইয়া পড়িয়াছে। শঙ্কর বিছানার পাশে মাটিতে বসিল। বুকের ভিতর চাপ বাঁধা দুর্ভাবনা। তবু হঠাৎ তাহার যেন হাসি পাইল। ঘরে আজ 2 জোড়া স্বামী স্ত্রী জড়ো হইয়াছে, কিন্তু জোড়ায় জোড়ায় কি অসীম পার্থক্য! শয্যায় পড়িয়া আছে চামড়া ঢাকা একটা কঙ্কাল। বাসর রাত্রিতেও যার ওষ্ঠে মধুর বদলে জুটিয়াছিল দাঁতের ফাঁকে ফাঁকে পচা খাদ্যকণার দুর্গন্ধ, আজ 7 বছরের বেশি যে তাহার মনকে উপবাসী রাখিয়া দুবেলা যোগাইয়াছে শুধু রাধা ভাত। 3টি পেট মোটা শিশুর শিয়রে বসিয়া আছে একটা কলে পেশা জীবন্ত ইক্ষুদণ্ড। জীবনটা যার স্রষ্টা কবির সৃষ্টির খাতায় ভুলিয়া যাওয়া সাদা পৃষ্ঠা। আর রুগ্নার শিয়রে যে স্ত্রীটি বসিয়া আছে, যে স্বামীটি বসিয়া আছে, তাহারই ছেঁড়া মাদুরে রূপ যৌবন, অর্থ সম্মান, হাসি উৎসবের কি সমারোহ উহাদের জীবনে। রাত্রি 11টার সময়েও বিধুর জ্ঞান হইল না। কিছুক্ষণ হইতে হিমানী উসখুস করিতেছিল। হঠাৎ ব্যাকুল হইয়া সুকান্তকে বলিল, ডাক্তারবাবুকে আরেকবার নিয়ে এসো। সুকান্ত নীরবে উঠিয়া দাঁড়াইল। হিমানী বলিল, 2 জন এনো, কনসাল্ট করবেন। সুকান্তের মুখে বিস্ময়ের চিহ্নও নাই, শুধু অভিজ্ঞতা। সামান্য একটু মাথা নাড়িয়া এমন ভাবে স্বীকৃতি জানাইল যেন 2 জন ডাক্তার আনিবার কথা সেও ভাবিতেছিল। প্রতিবাদের ইচ্ছা শঙ্করের মনে জাগিয়াছিল, কিন্তু কিসের প্রতিবাদ করিবে? ইহাদের ভাব দেখিয়া একথা তো কল্পনাও করা যায় না যে কলিকাতার সমস্ত ডাক্তার আনিয়া বিধুর চিকিৎসা করার চেয়ে বড় কর্তব্য ইহাদের আর কিছু আছে। টর্চ জ্বালিয়া সুকান্ত চলিয়া গেল। পাড়াটা স্তব্ধ হইয়া গিয়াছে। সেও যেন আজ অসুস্থ, এবং ত্রয়োদশীর চাঁদের আলোর উপরে তাহার শুশ্রূষার ভার। জালনার বাহিরেই চাঁদ ওঠার ইঙ্গিত। রোয়াকে বিধুর হাতে মাজা পিতলের ঘটিটা চকচক করিতেছে। বিধুর পায়ের আঙুলে রেড়ির তেলে ভেজা ন্যাকড়া জড়ানো।
হঠাৎ শঙ্কর তাহা লক্ষ্য করিল। আজ দুর্ভাবনা, অতন্দ্র নিশায় আলো নিভাইলে ওই পায়ে যদি জ্যোৎস্না আসিয়া পড়ে। হিমানির পা দুটি চৌকির তলার আবছা অন্ধকারে, জরি বসানো চটির দুই একটা জরি শুধু চিকচিক করিতেছে। পা দুটি যেন অন্ধকারে মোড়া সোনা। কয়েকটি সূক্ষ্ম ছিদ্র দিয়া পরিচয় মিলিতেছে। ওই পায়ের গোড়ালি কি ফাটা? আঙুলের চিপায় কি জলে ক্ষয় পাওয়া সাদা ঘা? শঙ্করের মনে হইল হিমানির পা দুটি চৌকের তলা হইতে টানিয়া আনিয়া এই একান্ত অসম্ভব সন্দেহ ভঞ্জন করিয়া না নিলে চিরদিন তাহার মন কেমন করিবে। চোখ দুটি জ্বালা করিতেছে দেখিয়া শঙ্করের কৌতুক বোধ হইল। থাকিবার মধ্যে চোখে আছে একটু ক্ষীণ দৃষ্টি, সে চোখ আবার জ্বালা করে। আপনি খাবেন না? খেয়ে নিন। ভেবে আর কি করবেন? শঙ্কর চাহিয়া দেখিল হিমানি মুখের দিকে চাহিয়া আছে। স্ত্রীর অসুখের কথা ভাবিতেছিল না বলিয়া তাহার এক বিন্দু লজ্জা হইল না। বলিল, আজ আর খাবো না। আপনি না খেলে এর কোনো উপকার হবে না। আমারও অপকার হবে, অম্বলে বুক জ্বলে যাচ্ছে। সকলেরই দেখছি সমান অবস্থা, আমারও অম্বল হলে বুক জ্বলে যায়। বসিয়া থাকিতে থাকিতে শঙ্কর কুঁজা হইয়া গিয়াছিল। অকস্মাৎ সোজা হইয়া বসিল। আপনার অম্বল? হিমানি ম্লান হাসিল। আর কলিক, যেদিন ধরে মনে হয় ব্যথায় বুঝি দম আটকাবে। মা গো, সে যে আমার কি কষ্ট! শঙ্কর আবার কুঁজা হইয়া গেল। বিশেষভাবে হতাশ হইলেই তার মেরুদণ্ডটা ধনুকের মতন বাকিয়া যায়। হিমানি একটু ভাবিয়া বলিল, কিন্তু ও জন্যে আমার নালিশ নেই। কলিকের ব্যথা থাকার জন্য আবার নালিশ কি থাকিতে পারে শঙ্কর বুঝিতে পারিল না। বলিল, কেন? হিমানি নত মুখে অস্বাভাবিক গলায় বলিল, শুনলে আপনি লজ্জা পাবেন। ও যে আমার প্রাপ্য। প্রত্যেকটি মেয়ের জন্য ভগবান নির্দিষ্ট ব্যথা মেপে রাখেন। মাথা পেতে নিজের ভাগ নিতেই হবে। ব্যথার এক রূপ এড়িয়ে গেলে অন্য রূপে দেখা দেবেই। কি অদ্ভুত মন্তব্য! সংকোচে নয়, মন্তব্যের ভারে শঙ্কর মাথা হেঁট করিল। কথাগুলি যেন এক বোঝা অভিযোগ, একটি সুদীর্ঘ জীবনের ব্যর্থতার মতো অসম্ভব ভারী। কিন্তু শয্যাশায়িনী ওই সংক্ষিপ্তা মানবীটির অভিযোগও তো নিখিল মানবতা রীতিকথায় প্রক্ষিপ্ত নয়। ওর বুকের দৃশ্যমান পাজরা, ওর কালিপড়া চোখের অত্যধিক স্নেহের কালো ছানি, ওর জীবনযাত্রার অধিকারীর অন্তহীন বঞ্চনার তবে মানে কি? ভগবানের মাপিয়া রাখা ব্যথার ভাগের সঙ্গে মানুষের বুঝিয়া দেওয়া ব্যথায় ওর শিরায় রক্তের রঙও বুঝি ফ্যাকাশে হইয়া গিয়াছে। হিমানির কথাটা সে বুঝিল না বোঝার মতো করিয়া। ওর নিত্য অপরাহ্নে বকুলতলায় স্বামীর সঙ্গে চা পান করিতে পায়। ভোরবেলায় মোটরে চাপিয়া লোকালয় ছাড়িয়া গিয়া খোলা মাঠের মাঝখানে নির্জন পথপ্রান্তে ক্ষণকাল বিশ্রাম করে। লক্ষ্য ছাপানো মনের সঙ্গে নিত্য ওর ঘনিষ্ঠতা জন্মে। আঙুলের সোনার কাঠি দিয়া সেতারের ঘুমন্ত রাগরাগিনীর ও ঘুম ভাঙায়। গন্ধ তেলে খোপা বাঁধে, সাবান মাখিয়া স্নান করে। ঘরে পড়িয়া বেনারসি ছিঁড়িয়া ফেলে। বিধুর কি আছে? সহানুভূতির অভাব ছিল না, কিন্তু হিসাবে হিমানির হার হইল। সুকান্ত ডাক্তার নিয়া ফিরিবার পূর্বেই বিধুর জ্ঞান হইল। রক্তবর্ণ চোখ মেলিয়াই সকলকে চমকাইয়া দিয়া চেঁচাইয়া উঠিল। হিমানির হাত হইতে দুইটা আইস ব্যাগ খসিয়া পড়িল। ছোট খোকা ঘুম ভাঙিয়া করুণ সুরে কাঁদিতে লাগিল। শঙ্কর ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। বিধুর আর্তনাদের শব্দার্থ এই, মাগো, এ ডাইনি কে? খোকা, ওরে খোকা!
বার কয়েক গলা চিরিয়া খোকাকে ডাকিয়া সে দিব্য সুর করিয়া কাঁদিতে আরম্ভ করিয়া দিল। খোকারে! হিমানি আইস ব্যাগ দুটি তুলিয়া আবার মাথায় চাপিয়া ধরিল। খানিক পরে শ্রান্ত হইয়া বিধু বোধহয় ঘুমাইয়া পড়িল। হিমানি জিজ্ঞাসা করিল, খোকা কোনটি? নেই। নেই? না, ওর মনে থাকতে পারে, পৃথিবীতে নেই। জ্যোৎস্না রাতে খোকা একদিন ছাদ থেকে পাকা উঠানে পড়ে গিয়েছিল। হিমানি চমকিয়া বলিল, সত্যি? হ্যাঁ। জ্যোৎস্না উঠলেই খোকাকে নিয়ে ও ছাদে উঠত। কেন কে জানে? রান্নার ফাঁকে ফাঁকে কতবার যে ছুটে যেত ঠিক নেই। জিজ্ঞাসা করলে বলতো জ্যোৎস্না দেখতে ভালো লাগে। ও কথা সত্যি নয়। হিমানির কণ্ঠে কাতরতা। তা ঠিক, জ্যোৎস্না দেখে ওর ভালো লাগা অসম্ভব, কিন্তু কেন যে উঠতো ভেবে পাই না। মুখ আড়ালে রাখিয়া হিমানি নীরব হইয়া রহিল। তেল কমিয়া গিয়াছিল, বার কয়েক দপদপ করিয়া আলোটা নিভিতে আরম্ভ করিল। অনেক খোঁজাখুঁজির পর শঙ্কর যখন তেলের বোতলটা নিয়ে আসিল, আলো প্রায় নাই। দেখা গেল জ্যোৎস্না আসিয়া সত্যই বিধুর পায়ের কাছে বিছানায় লুটাইয়া পড়িয়াছে। বিধু কিন্তু পা গুটাইয়া নিয়াছিল। তেল ভরিবার চেষ্টায় আলোটা একেবারে নিভিয়া গেল। প্রায় রুদ্ধ কণ্ঠে হিমানি বলিল, কতদিন আগে শঙ্করবাবু? কিসের? কতদিন আগে খোকা ছাদ থেকে? আলো জ্বালিবার চেষ্টা করিতে করিতে শঙ্কর বলিল, ৫-৬ মাস হলো বই কি, চৈত্রের প্রথমে। কান্না শুনিনি তো। শঙ্কর মাথা নাড়িল। ও এখানে কাঁদেনি, খোকার সঙ্গে হাসপাতালে গিয়েছিল। সেখান থেকেই ওকে ওর মার কাছে রেখে এসেছিলাম। লণ্ঠনটা কেরোসিন কাঠের ভাঙা টেবিলে বসাইয়া গম্ভীর গলায় বলিল, কি জানেন, মর কান্না আমার একেবারে সহ্য হয় না, মাথা ঘোরে। যেন সে ছাড়া জগতে আর সব মানুষের মর কান্না সহ্য হয়, যে কাঁদে তারও। মানুষ যে কাঁচা মাটির পাত্র, একবার ভাঙিলে চোখের জলে গুলিয়া আবার গড়া যায়, এ কথা সে যেন জানে না। হিমানি কাঁদো কাঁদো হইয়া বলিল, মরকান্না সত্যিই বড় বিশ্রী, কিন্তু কাঁদতে না পারলে আরো বিশ্রী হয়। আমার ছোট ভাইটি যখন মরে যায় আমি কাঁদতে পারিনি। শঙ্কর বলিল, কেন? কি জানি, নিজের হাতে মানুষ করেছিলাম বলে বোধ হয়। ৬ মাসের ভাইকে ৭ বছরের করেছিলাম, সে মরলে কি কেউ কাঁদতে পারে? শঙ্কর নীরবে মাথা নাড়িয়া জানাইল, পারে না। হিমানি যেন তাহাতে খুশি হইল না, ক্ষুব্ধ স্বরে বলিল, অন্তত পারা উচিত নয়। ওরকম ভাইয়ের সঙ্গে পেটের ছেলের কি তফাৎ আছে? মরলে অজ্ঞান হতে হয়, কাঁদতে নেই। বলিয়া সে নিজের মনে বার কয়েক শিরশ্চালনা করিল। আবোল তাবোল মন্তব্যগুলির মধ্যে ইহা কোনটির প্রতি সংশয়ের প্রতীক বুঝিতে না পারিয়া শঙ্কর চুপ করিয়া রহিল। ডাক্তার চ্যাটার্জি এবং কলিকাতার আরো একজন নামকরা ডাক্তারকে নিয়া সুকান্ত ফিরিল। চ্যাটার্জি রক্ত পরীক্ষা করিয়াছিলেন। বললেন, রক্তে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণু অন্তত নাই। অন্যজন বিনা বাক্য ব্যয়ে ইঞ্জেকশনের পিচকারিতে কুইনাইন ভরিলেন। শঙ্কর বলিল, হাড়ে লেগে ছুঁচটা যেন না ভাঙে ডাক্তারবাবু। এই মন্তব্যে ঘরের আবহাওয়াটা অকস্মাৎ বীভৎস রকমের করুণ হইয়া উঠিল। ডাক্তার বিদায় নেওয়ার খানিক পরে হিমানি শান্তভাবেই স্বামীর সঙ্গে চলিয়া গেল। ফিরিয়া আসিতে যতটা সময় লাগিল তাহাতে বোঝা গেল বাড়ি পর্যন্ত পৌঁছিয়াছিল। একটা কথা বলতে এলাম বলিয়া ভূমিকা করিল। কি কথা বলুন?
5-6 মাস আগে জ্যোৎস্না উঠলে আমরাও ছাদে উঠতাম। খোকার মৃত্যুর জন্য আমাদের কি পাপ হয়নি? শঙ্কর আশ্চর্য হইয়া বলিল, আপনাদের কেন পাপ হবে? ছাদে উঠে বিধু আমাদের দিকে তাকিয়ে থাকতো। কি দেখতো জানি নে, আমাদের জন্যেই কি ছাদে উঠতো? এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাটির সাকি। গল্পটা সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো? গুরুত্বপূর্ণ মতামত জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এ ধরনের আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।